শিউলি ফুলের রাস্তায় দ্রুতই পা মারে মাত্রই জাঙ্কুক কুঞ্জে প্রবেশ করলো লিসা। ওর পরনে কালো পাড়ের খচিত তাঁতের শাড়ি। শাড়ি পরার খুব একটা অভ্যাস নেই লিসার, তার জন্য বারবারই মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। এদিক থেকে চুল সামলাচ্ছে তো আরেক দিক থেকে শাড়ি। অগোছালো কুচি সামলাতে সামলাতেই মহলে প্রবেশ করলো লিসা। ঠিক সেই মুহূর্তে আচমকা ক্যামেরা ফ্ল্যাশে ঝিল ধরে এলো ওর দু চোখ। হঠাৎ করে আলোর রঞ্জিত তীক্ষ্ণতা সামলাতে না পেরে লিসা চোখ মুখ খিচে দাঁড়িয়ে পড়লো। ওদিকে লিসা দাঁড়িয়ে পড়তেই চোখের সামনে এসে কেউ একজন আফসোসের সুরে বলল, গেল গেল, রাগিনীর রাগে ক্যামেরা ঝলসে গেল। এতক্ষণ নিজেকে বেশ সামলেছে, নিজেকে সামলাতে গিয়ে সামনের ব্যক্তিটার কথা কর্ণকুলে পৌঁছাতে হঠাৎ করে চোখ খুলে নিল সে। চোখ খোলা মাত্রই সেদিনে সেই বদটাকে দেখে আবারও দাঁত খিচে বলল, আজকেও আপনি? সত্যি করে বলুন তো, এই বাড়িতে ঘুরঘুর করেন কেন? ধান্দা কি? এনগেজমেন্ট, খাওয়ার দাওয়াত সব শেষ, এখন কি সকাল ফেলে রাখা ঝুটা চাটা খেতে এসেছো নাকি? দরকার পড়লে তাই খাবো, তবু আপনার মতো এমন চিকন আলি হব না। ফটোগ্রাফার ওয়ালা ফটোগ্রাফার মতোই থাকুন। জানকি ওদিকে ডেকোরেশনে ছবি তুলুন। ইটস কল মি ফটোগ্রাফার, ইটস কল্ড মডেলিং ফিগার। এটা মেইনটেইন করতে আমার কত ডায়েট করতে হয় তুমি জানো? জানতেও চাই না, রাস্তা ছাড়ুন তো। ইউনু তড়িৎ পেকে বাদ ছেড়ে উৎকণ্ঠ স্বরে বলে, আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? সেটা আপনাকে বলতে হবে। ওদিকে যেও না, তে তার হাজবেন্ডের রাগ কমাচ্ছে, তুমি গেলে ডিস্টার্ব হবে। ইউনুর কথায় সিঁড়ির মাঝে আটকে গেল লিসা। ও সেখান থেকে ঘাড় ঘুরিয়ে বিরক্ত নজরে ইউনুর দিকে তাকিয়ে মনে মনে বলল, লোকটা তো শুধু বদনাই, পাগলও বটে। নাহলে সেহন ভাইয়ের শোকে যেতে সে কবে থেকে ডিপ্রেশনে ঢুকে আছে। সে বলে কিনা স্বামীর রাগ ভাঙাচ্ছে। যেখানে সেহন ভাই নেই সেখানে স্বামী কি আকাশ ছেড়ে বের হবে? আশ্চর্য। লিসা সেই তখন থেকে এক ধ্যানে তাকিয়ে আছে। তা টের পেয়ে ইউনো চিবুকে আঙ্গুল বোলাতে বোলাতে মিটমিটিয়ে হেসে বলল, ক্রাশ খেলে নাকি? তারপর নিজে নিজেকে বাহবা দেখাতে দেখাতে বলল, অবশ্য সবাই খায়, তুমি নতুন কিছু না। যাও, তোমার ক্রাশের লিস্টে অ্যাকসেপ্টেড। আপনি একটা পাগলু, সেই সাথে হাদারামো। নো ম্যাটার, সবাই বলে। লিসা দোতলার করিডোরে গিয়ে তে নাম ধরে ডাকতে শুরু করলো। তে, এই তে। লিসার আওয়াজ কানে পৌঁছাতেই জাঙ্কুকে জোর জবরদস্তি করে নিজে থেকে ছাড়িয়ে কোনো মতো গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়িৎ বাই রুম থেকে বেরিয়ে এলো তে। তেকে দেখা মাত্রই লিসা ওর কাছে এগিয়ে এসে অবাক করে বলে, এই তোর ঘর না ওইটা? তাহলে এই ঘরে কি করছিস? তে একটা শুকনো ঢোক গিলে লিসার দিকে চোরা চাহনি নিক্ষেপ করলো। খানিকক্ষণ ভেবে বলল, না না, মানে ধুলো ময়লা পড়েছিল, আজ আবার অতিথি এলো না, ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। তাই বল, আমি আবার ভাবলাম আজকে দিনেও রুম আটকে কেটে ভাসাছিস বুঝি। লিসার কথায় তে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাত কসলাতে কসলাতে মেয়েকে একটু হাসলো। ঠিক তখনই লিসা মুখ কালো করে পুনরায় বলে, আংটি পতল সকল রিচুয়াল তো শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না। আমি কি কেউ না? তে নিজেও এবার একটু লজ্জিত হলো। ওই বা কি করতো? জাঙ্কুক আর ওর মা দুজন মিলে ওকে নিয়ে যা শুরু করেছে, দুজনের চোখ রাঙানি খেতে খেতে জীবনটা অতিষ্ঠতের। তবু লিসাকে ধাতস্থ করে বলল, আসলে জিহব ভাইয়ের কাজিন বোগাম ভাই পা ভেঙে হসপিটালে ভর্তি, তাই জিহব ভাইয়ের বাবা অনুরোধ করেছিলেন সকল নিয়ম কানুন যেন তাড়াতাড়ি আর ঘরোয়া ভাবে আয়োজনে শেষ হয়, যাতে তারা একবার হসপিটালে গিয়ে বোগাম ভাইকেও দেখতে যেতে পারে। কোন বোগাম ভাই? তোদের বাংলা একাডেমির বোগাম ভাই নয় তো? হ্যাঁ উনি। হায় আল্লাহ, বোগাম ভাইয়ের সাথেই এটা হচ্ছিল। আজকে বোগামকে নিয়ে বাড়িতেও ঝামেলা হয়েছে। জাঙ্কুক হিংস্র হায়নার মতো খেপে উঠেছে তের উপর। সময় মতো আপুসে না এলে আজকে না জানি ডেকে মেঘে আরো কি করে ফেলতো উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা আর একবার স্মরণ করে একটা ভয়াতক ঢোক গিলে বোগামের টপিকটা তড়িৎ গতিতে পাল্টে ফেললো তে। লিজার দিকে তাকিয়ে সহসায় হেসে বলল, চল গিয়ে ডিনার করবি, আমিও খাইনি, একসাথে খাবো। যাবো না, নিচে একটা বাদর দাঁড়িয়ে আছে, সারা ঘরে লাইট জ্বলছে। এর মাঝে বাদর কোথা থেকে পেলি তুই? ওই যে দেখ, বসে বসে রসগোল্লা খাচ্ছে, ওই বাদর। শুধু বাদর নয়, পাশাপাশি হনুমান, দুই জাতির মিক্স। লিসা ইউনুর নাম মুখে নিতে না নিতেই ইউনু রসগোল্লা সমেত আক্রোশক বিমুষ খেলো। জিমিন ওর দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠ থাপড়াতে থাপড়াতে বলল, একটু আস্তে খাবি তো। ইউনু এক ঢোকে পানি পান করে জিমিনের দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, হঠাৎ করে কে এত মনে করছে আমায় বলতো? তোর ক্লায়েন্টটা ছাড়া আর কে? লিসার মুখ থেকে ইউনুকে নিয়ে এরকম সম্বোধন শুনে তড়িৎ গতিতে জিভ কাটলো তে। অতঃপর লিসাকে একটু সাইডে নিয়ে হিসিয়ে বলল, কাকে কি বলছিস ভাই? আমেরিকাতে উনি সেলিব্রিটি, ওনার বড় বড় ছবি পোস্টার পুরো শহরের বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদর তোদের বাড়িতে কি করে? হাই রে, উনি ওনার না মানে জাঙ্কুক ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক ভাইয়ের সাথে বাংলাদেশে বেড়াতে এসেছে। উনি আসলে ইন্ডিয়ান। কি, তোর সেই পাশন্ত ভাইটা দেশে ফিরেছে? তুই ঠিক বলছিস তে, ওই শালা তো এক নম্বরের বজ্জাত। নয়তো তার বন্ধু এরকম বাদরের মতো করে কেন? বিদেশে বসে এসব হনুমানদের সাথে মিলেই তোর ভাইটা গোলায় গিয়েছে। লিসার ভাষণের মতো গলা উঁচিয়ে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করার আগেই নিজের সর্বশক্তি দিয়ে মুখ চেপে ধরলো তে। তারপর ওকে টেনে হিসেবে নিজে নিয়ে যেতে যেতে বলল, লিসার বাচ্চা থাম এবার।
এমনিতেই সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না। সুজি আর জেহবের বিয়েটা পারিবারিকভাবে বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরিবার থেকেও এক ধাপ এগিয়ে জাঙ্কুকের বন্ধু মহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু জাঙ্কুক আর টের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরল ভাবে হয়েছে, সেহেতু জেহব আর সুজির বিয়েটা প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে করা হবে পুরো দস্তর। মেহেদি, রং খেলা, হলুদ সব অনুষ্ঠানে বিয়ের মাত্র এক সপ্তাহ বাকি, আর সামনে এত এত আয়োজন। সেই কথা মাথায় রেখেই ওরা সকলে রেডি হয়ে বের হয়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের এক একজনের ভাবনা দেখে মনে হচ্ছে পুরো শপিং মল আজ ওরা তুলে নিয়ে আসবে জঙ্কুকুঞ্জে। এর মধ্যেই বাড়ির পুরাতন সদস্যরা ব্ল্যাক ক্যাডিলাকের সামনে হাজির হয়েছে জিমিন, সুগা, ইউনো, ক্যাথলিন, সুজি আর মোকলেস চাচা। যে ওদের বাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পরে তেও হাজির হয় ওদের মাঝে। তেকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে ইউনো ছোট ছোট করে ভুরু কুচকে বলল, আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদের কি যাত্রাপথের মাঝে রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে নাকি? তুমি চাইছো শপিং মলে না গিয়ে আমরা সরাসরি উপরে চলে যাই, তাই তো? তে ঠোঁট উল্লিয়ে সুজিকে বলল, আপা দেখ না। হ্যাঁ রে তে, জাঙ্কুক ভাইয়া কি যাবে না আমাদের সাথে? আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমিও স্বয়ং জিয়ন জাঙ্কুক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে সব কথা শেয়ার করে? তোদের কি মনে হয় তাহলে জিয়ন জাঙ্কুকের মতো এরকম অসৎ পুরুষের জন্য এত পাগল হওয়ারই বাকি ছিল? তের কথা শুনে সুজি বলতে চাইলো, কিন্তু ও সেসব কথা বলল না, বরং তের কথায় ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। এদিকে জিমিন এসে সবাইকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে জেগে আসছে। জিমিনের কথা শুনে ঘুরে গেটের দিকে তাকিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে সকলে তাকিয়ে আছে। দেখলো আঙ্গুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এদিকে এগিয়ে আসছে জাঙ্কুক। জাঙ্কুকের পরনে সবকিছু ধবধবে সাদা, তবে মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে ওর। গভর্নিং বডির সদস্য হিসেবে জেগে গ্রুপে জয়েন করার ইচ্ছা ছিল আজকেই। সেই হিসেবে গভর্নিং বডির অন্য সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের নতুন বসের জয়েন্ট মিটিং এ। কত কত ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের ইনভাইট করা হয়েছিল, অথচ এই বদের হাট্টি বন্ধুগুলোদের জন্য অফিসের সকল প্ল্যান ক্যান্সেল। কাজকর্ম বাদ দিয়ে এখন ওদের সাথে না চাইতেও শপিং এ বের হতে হচ্ছে জাঙ্কুকের। জাঙ্কুক যতক্ষণ গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগিতে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আর সুজি দু বোন শুকনো মুখে দাঁড়িয়ে আছে বড়দের ঝগড়া দেখে। জিমিন আর সুগা পুরো দস্তর যুদ্ধ লাগিয়ে দিয়েছে সিট নিয়ে। দেখলে কে বলবে এরা কাপল? একজন যে আরেকজনের প্রাণ ভোমরা। ওদের ঝগড়াঝাটির মাঝখানে ইউনো একটুখানি মাথা চুলকে বলল, মোকলেস চাচাকে না নিলেই তো হয়। খবরদার, মোকলেস চাচাকে আমাদের ভালো লেগেছে, ওনাকে আমি শপিং করিয়ে দেব। এতই যদি চাচাকে ভালো লাগে তাহলে আমি কে? হ্যাঁ। অতঃপর মোকলেস চাচার দিকে কটমটিয়ে সুগা বলে উঠলো, এই চাচা আপনি জানতো আপনাকে না হবে না, ভাগুন। ইয়ে মানে আমাকে ডিকেতে তুলে দিলে হবে, কোনো সমস্যা নেই বাবা, তবু আপনার শপিং এ যেতেই হবে, তাই তো? ইউনোর কথার পাশে জাঙ্কুক এগিয়ে এসে রাশভারী কণ্ঠস্বরে বলল, কি হয়েছে? জায়গার সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। ইউনোর কথায় জাঙ্কুক আর চোখে তের দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরণের মতো ডাগর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে ক্রমাগত আঙ্গুলে ওনা পেঁচাচ্ছে। কাল অমন কাছাকাছি আসা আবেশিক আলিঙ্গনের মধ্যেও দুজনের একবারও কথা হয়ে ওঠেনি। জাঙ্কুকের ধাক্কা মেরে চলে গিয়েছে তে। সেই মুহূর্ত থেকে জাঙ্কুক ওর উপর দ্বিগুণ ক্ষেপে আছে। রিজেকশন ওর একদম পছন্দ না। কোন অক্ষরেও এই মেয়েকে একা পেলে যে কি করবে সেটাও নিজেও জানে না। জাঙ্কুক সেই কখন থেকে খ্যাপা বাঘের মতো দৃষ্টিপাত করে আছে ওর দিকে। ব্যাপারটা নজরে আসতেই শুকনো ঢোক গেল তে। ইউনো জাঙ্কুকের সামনে হাত নাড়িয়ে বলল, এক্সকিউজ মি, কথা এদিকে হচ্ছে, ওদিকে না। টেকে রেখে তোরা চলে যা, আর সুজি একটু পরে আসুক, আমি জেহবকে বলে দিচ্ছি, ও সুজিকে পিক করে নেবে। না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। এবারে ইউনো ক্যাথলিনের দিকে তাকিয়ে বলল, ক্যাথ তাহলে তুমি যাও জেকের সাথে। ইউনোর কথা শুনে তৎক্ষণাৎ জিমিনের পিছনে লুকিয়ে পড়ল ক্যাথলিন। সেবার চুল কাটার ঘটনার পর থেকেই জাঙ্কুককে ভূতের মতো ভয় পায় ক্যাথলিন। সেই ভয় তো গ্রুপে দেখার পর জাঙ্কুকের সাথে কথা বলা তো দূরেই থাক, ওর চোখের দিকে তাকানো পর্যন্ত সাহস পায় না মেয়েটা। আর ওকে কিনা বলছে সেই যমরাজের সাথে বাইকে বসতে, অসম্ভব। জাঙ্কুক চাচামেচি অতিরিক্ত কথা মোটেও পছন্দ করে না। এখন এই মুহূর্তে ওদের সবার বাক বিতণ্ডে মেজাজ চড়ে উঠলো ওর। নিজের বিগ্রানো মেজাজটা সংবরণ করতে না পেরে সহসায় ধমক লাগিয়ে দিল, কি বলছি কানে যায়নি? তে বাইকে বস রাইট নাও। এবার আর ওরা অপেক্ষা করলো না, বরং জাঙ্কুকের কথা মতোই তে আর সুজিকে রেখেই তড়িৎ গতিতে গাড়ি নিয়ে বের হয়ে যায় জঙ্কুক কুঞ্জের গেট দিয়ে। সুজি জিহবের জন্য অপেক্ষা করবে বলে টেকে রেখে বাড়ির ভেতরে চলে গেল। পাঁচে শুধু অসহায়ের মতো পড়ে রইল একলাতে। ওর চাহনি দেখে মনে হচ্ছে কেউ বাঘের কাছেই হরিণ শপথ আমানত রেখে গিয়েছে, আর সেই জীবন প্রাণের অসহায় হরিণে নিজেই। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? আপনাকে ভয় করছে। আমি কি বাঘ না ভাল্লুক, নাকি তোর কাছে এলে তোকে খেয়ে ফেলবো, কোনটা? জাঙ্কুকের কথাই তে নিশ্চুপ, নির্বিঘ্নে ওর ভঙ্গিমা। ওর এই নির্বতা দেখে জাঙ্কুক শান্ত স্বরে বলল, আমি কিছু বলছি তে, তুই আসবি নাকি আমি আসবো, কোনটা? না না থাক, আমি আসছি।
লিফটে কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে মলিন হাতটা খপ করে নিজের হাতে শক্ত করে ধরলো জাঙ্কুক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচে মৃত আর্তনাদ করে উঠতে। লাগছে, ছাড়ুন। হাউ ফাকিং ডিয়ার ইউ তে? কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলে তুই? কতবার বলেছি তোকে আমার রিজেকশন একদম পছন্দ না। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দিবি, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দিবি, তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবি না। প্রথমবার গাড়িতে বসে যা যা শিখিয়েছিলাম এর মধ্যেই সব ভুলে গিয়েছিস? ছাড়ুন না, লাগছে আমার, কষ্ট হচ্ছে তো আমার। তেল ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তে স্বাভাবিক হয়ে উঠলো জাঙ্কুকের শক্ত চোয়াল। দু চোখের অগ্নি স্ফুলঙ্গ তপ করে নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা। তেল কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁট জোড়া চম্পকে আকর্ষণ করে টানছে ওকে। ওর ভিড় সমস্ত ডাগর চোখে ওই কম্পিত ঠোক, ওই অভিমানে পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই দলানো ছোট শরীর, এসবের মাঝে বরাবরই আটকে যায় জাঙ্কুক। ক্রোধ নির্ধারণ মস্তিষ্কটা শান্ত হয়ে যায় মুহূর্তে। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়টাকে ঢেউ খেলানো কামড়া প্লাবক। মাঝে মাঝে জাঙ্কুকের মনে হয় এ কোনো সাধারণ অষ্টদোষী নয়, বরং এ মেয়ে মায়াবিনী, জাদুকরিনী, হৃদয় হরহিনী, যার ছোঁয়া তো দূরেই থাক, উষ্ণ চাহনিতে জ্বলন্ত সূত্রপাত হয় বছর 30-এর ম্যাচুরিটির খ্যাতির গহনে। জাঙ্কুক সেই তখন থেকে একইভাবে তের দিকে তাকিয়ে আছে, নিষ্প্রভ চাহনি, একবারও পলক ফেলছে না। সামান্য চোখের চাহনি দিতে যেন তে সুপ্ত নারী সত্তাকে ক্রমশ জাগরণ করেছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চাহনিতে বারে বারে আড়ষ্ট হয়ে যাচ্ছে তে। ব্যাপারটা লজ্জাজনক। সরাসরি অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্রিত সুরে বলল, চলুন যাওয়া যাক। তের কথায় ভ্রম কেটে গেল জাঙ্কুকের। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ওরা এখনো দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিরাচরিত ফর্মে ফিরে এসে নিজের হ্যাট, মোবাইল, সিগারেট, ওয়ালেট সবকিছু থেকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসতে পড়লো জাঙ্কুক। কেউ নিঃসংকোচে জাঙ্কুকের কাঁধে হাত রেখে বসে পড়লো বাইকে। বসার সঙ্গে সঙ্গে জাঙ্কুক বলে উঠলো, ধরে বস। জাঙ্কুকের কথায় এবার নিজের হাতের বাঁধন শক্ত করলো কিছুটাতে। মুহূর্তে সাই সাই আওয়াজ তুলে জাঙ্কুক কুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বের হয়ে গেল ইয়ামাহা খ্যাতিত ব্র্যান্ডের বাইকটা। এই পুরো কাহিনীটা দোতলা থেকে সূক্ষ্ম নজরে পরখ করলো তের মামাতো ভাই কাই। পরক্ষণে ব্যতিব্যস্ত হয়ে আঙ্গুল চালালো মোবাইলে, কাউকে মেসেজ করলো বোধ হয়। তখন সন্ধ্যা 7টা বাজে। কোল্ড কফি স্টোরটাকে আঙ্গুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে দুর্বিষহ হয়ে তাকিয়ে আছে বাহিরের দিকে। সেই তখন থেকে একইভাবে তাকিয়ে আছে দেখে সুহি এবার ডেকে উঠলো ওকে। এই লিসা, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? সুহির ডাকে চোখ ঘোরালো লিসা। পুনরায় কোল্ড কফির সিপি নিয়ে বলল, কেমন আছিস বল, তোর তো খবরই নেই, বিয়ে শাদী করে ফেলেছিস নাকি? লিসার কথায় সুহি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। লিসা অবাক হয়ে বলল, জিজু কোথায়? এবার সুহি আঙ্গুলের ইশারাতে কাউকে দেখাবে তার আগেই লিসার চোখ গেল সুহির পিছনে একটা আগন্তুকের দিকে, যে এই মুহূর্তে চিকন ফ্রেম আর কোল্ড কফি ট্রে হাতে নিয়ে এইদিকে তাকে ফাঁকা সিট খোঁজাতে ব্যস্ত। এখানেও পাগলু, বিবি করে মেনু কার্ডের আড়ালে তাড়াহুড়ো করে মুখ লুকালো লিসা। যা দেখে সুহি অবাক হয়ে বলল, কি হয়েছে? হুট করে এরকম চোরের মতো বিহেভ করছিস কেন? চুপ কর, বিদেশি বাদর এদিকে আসছে, একবার দেখে ফেললে বকবক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালী কণ্ঠস্বর শুনে লাফিয়ে উঠলো লিসা। প্রথমত মুখের সামনে মেনু কার্ডটা সরাতেই দৃষ্টিগত হলো ইউনোর কোচকানো ভুরুর দিকে। ইউনো লিসার পাশে বসেছে, যার দরুন মেনু কার্ডটা সরাতেই এক চক্করে পেছনে চলে গেল। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করতে চোখে মিথ্যা আত্মবিশ্বাস ধরে রেখে তেতো কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পাচ্ছেন না? ইউনো এগিয়ে এসে লিসার কফিতে এক সিপি নিয়ে বলল, দেখাও দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট। আমি যতদূর জানি সিটটা ক্যাফের কর্তৃপক্ষের এবং এটা সকল কাস্টমারের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজের বলা বন্ধ করো, লোভী মেয়ে। কোনদিন যেন অন্যের জামাইকে দেখিয়ে বলবে, ওই যে আমার জামাই। তিল থেকে তাল আর কে কলিকাতা বানিয়ে ফেলার এক আশ্চর্য ক্ষমতা রাখে ইউনো, যেটা বেশ ভালো মতো টের পেল লিসা। তাই আপাতত কিছু না বলেই অকদায় চুমুক দিল কফিতে। হাউ ইজ ইট? মানে? ইউনো কফির স্টোরটাকে ইশারা করে বলল, আমার লিপসের টেস্ট। লিসার এতক্ষণে মাথা ঘুরে উঠলো। একটু আগে তো ইউনো ওর কফি খেয়েছে আর এখন ও নিজেও খেলো। ব্যাপারটা বোধগম্য হতেই টিস্যুতে নিজের ঠোঁট মুছতে মুছতে নাক শিখিয়ে বলল, অসভ্য লোক, কি চান আপনি? আপাতত এক চুমুক কফি চাই, আর সেটাকে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পড়ে দিতে চাই। ইউ, আপনি আসলেই একটা পাগলু, পচা বস্তি নষ্ট উৎকৃষ্ট সব আপনি। প্রতি উত্তরে ইউনো আরো গা গলানোর মতো কিছু কথা ছুড়বে তার আগে লিসা নাম ধরে ডেকে উঠলো তে। তের দিকে চেয়ে লিসা আশ্চর্য কণ্ঠে বলল, তে তুই? আবার বিয়ে শপিং করতে এসেছি, তুই কি? বাকি কথা বাড়ানোর আগেই ওর
ওর সাথে সরাসরি চোখাচোখি হলো সুহির। সুহি থেকে দেখে সংকোচ কিংবা অপরাধ বোধ করার তো দূরেই থাক, উল্টো একটা গাজলানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরে এলি আমেরিকা থেকে। তোকে আগেই বলেছিলাম সেহন ভাইয়ের পেছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে দুই পাশারও পাতা দেবে না সেহন ভাইয়ের মতো মানুষ। শুধু শুধু এতগুলো দিন ধরে মিথ্যা আশা নিয়ে বেঁচে আছিস। লিসা তৎক্ষণাৎ সুহিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তো সুহি, তোর মনটা এমনিতেও ভালো যাচ্ছে না। তে এবার মুখ খুললো। সুহির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তোকে কে বলেছে আমি মিথ্যা আশা নিয়ে বেঁচে আছি? আমাকে দেখে কোন দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? আমি কি বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত শুকিয়ে তের দিকে ঘুরে আশ্চর্য হয়ে ইউনু বলল, জেকের মতো আস্ত একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে লোকেশি? ইউনুর কথায় সবাই হতভম্ব হয়ে গেল। সবাই তাকিয়েছে তের দিকে। সুহি প্রস্তুতি নিচ্ছে কিছু বলার জন্য। ঠিক তখনই সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওদের মাঝে চলে এসে সুহির কাঁধের সংকোচে হাত রেখে বলল, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? লোকটা স্মার্ট, বেশভূষ দেখে বোঝা যাচ্ছে বেশ ধনশালী ব্যক্তি হবে হয়তো, তবে বয়সে ওদের চোখ বুঝে কয়েক গুণ বড় তো হবে। ইউনু লোকটার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, কে আপনি দাদু? সুহি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়ির আবেশে হাত ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বিলং হাজবেন্ড, খন্দকার মোস্তাক আহমেদ। সুহির কথায় সকলে মুখ টিপে হাসি সংগ্রহণ করলো। ইউনু তো কুলিয়ে উঠতে না পেরে মিনমিনিয়ে বলেই ফেললো, এই দাদু আবার হাজবেন্ড হয় কিভাবে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশি দিতেই দিন শেষ হয়ে যায় ওনার। তাহলে বউ সামলায় কখন? ইউনুর পাশে লিসা বসেছিল বিধায় লিসা ওর উড়োতে চিমটি কেটে সহসায় থামিয়ে দিল। চুপ করুন, অন্যর অনুভূতিকে সম্মান করতে শিখুন। লিসার শেষ কথাটা ইউনুর হৃদয়ে গিয়ে লাগলো। আসলে মেয়েটাকে যত রাগী আর ব্যাপক মনে হয় ততটাও নয়, মনটা ভালো আছে। এখনো সুহি আর ওর দাদু ওরফে হাজবেন্ডের কত প্রেম দেখে সার্কাস দেখার মতো হা করে দাঁড়িয়ে আছে। ইস, এই দাদুটাও কি রোমান্টিক, অথচ আমার বরটাকে দেখো সারাদিন মেজাজ আর মেজাজ। এমন করে একটু লোকের সামনে গদ ভালোবাসা দেখালে কি হয়? সুহি বিলবট হাজবেন্ডকে দেখিয়ে টেকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে, এরকম একজনকে দেখে বিয়ে করে নে, পুরো লাইফটা আরামে পায়ের উপর পা তুলে কেটে যাবে। মিসেস জিওনতে। সুহির কথা মাঝপথে আটকিয়ে দিয়ে আক্রোশাদ খুব অধিকার নিয়ে তেকে এভাবে ডেকে বসলো জাঙ্কুক। জাঙ্কুক হঠাৎ করে পুরো নাম ধরে ডেকে ওঠায় তে হরচকিয়ে ঘাড় ঘুরে দাঁড়িয়েছে। এটা আমি। চলতি ক্লাইম্যাক্সে আরো খানিকটা আকর্ষণ ঢেলে দিয়ে সবার মাঝে এসে দাঁড়ালো জাঙ্কুক। সুদর্শন জাঙ্কুককে দেখে আক্রোশাদ চিকচিক করে উঠলো সুহির চোখ দুটো। সুহি তবডা খেয়ে কিছুটা লাজুক হেসে বলল, আপনি কে ভাইয়া? জাঙ্কুক বাহুর মাঝে তেকে নিয়ে বলল, হার বিলভ হাজবেন্ড জিওন জাঙ্কুক। তে হাজবেন্ড কথাটা শোনার সঙ্গে সঙ্গে চুপসে এইটুকু হয়ে গেল সুহির মুখ। ও পুনরায় অবিশ্বাস্য সুরে বলল, জাঙ্কুক কুঞ্জের মালিক জিওন জাঙ্কুক? সুহির কথা শুনে জাঙ্কুক এদিকে তাকিয়ে সহসায় হাসলো, অর্থাৎ হ্যাঁ। এই মুহূর্তে সুহির থমথমে মুখখানা দেখে মনে হচ্ছে কেউ 100 অপমানের চপটের আঘাতে লাল করে দিয়েছে ওর মুখ। লিসা হতবাক হয়ে তেকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, জিওন জাঙ্কুক না তোর সৎ ভাই? তে কিছু না বলে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তাহলে হাজবেন্ড কিভাবে হলো? বিয়ে করেছি তাই হাজবেন্ড হয়েছে। আমি না কিছু মেলাতে পারছি না তে। তুই তো সেই দিনও সেহন ভাইয়ের জন্য কান্নাকাটি করলি, তাকে ছাড়া নাকি তুই আর কাউকে তোর জীবনে ভাবতে পারিস না। তাহলে হঠাৎ তোকে কে বললো আমি সেহন ভাইয়ের জন্য কাঁদছিলাম? আমি তো ওনার জন্যই কাঁদছিলাম। কি, তুই ওনার জন্য কাঁদছিলি? তে ঠোঁট ফুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই লিসা পুনরায় বলল, উনি কেন তোকে হঠাৎ বিয়ে করতে গেল? আর তুই বা কি করে? না মানে আসলে কি বলতো, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা তে, উনি কি আসলেই তোকে নিজে থেকে বিয়ে করেছে? মানে উনি কি তোর সত্যিকারের আপন স্বামী? তে না সূচক মাথা নাড়িয়ে জাঙ্কুকের দিকে অভিমানী চোখে তাকিয়ে বলল, নিজ ইচ্ছাতে নয় বরং জোর করে বিয়ে করেছে। নির্দয় পাষাণ লোক একটা। কি বলছিস? ওনার মতো মানুষ তোর মতো একটা পুচকে মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যি এখন কনফিউজ তে। কি এমন আছে তোর মাঝে? জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা তুই ওনাকে ভালোবাসিস? লিসার কথায় তে তাকায় জাঙ্কুকের দিকে, যে এই মুহূর্তে ইউনো আর সুগার সাথে কফিতে মন দিয়েছে। তে এভাবে তাকিয়ে আছে দেখে হুট করে চোখাচোখি হলো দুজনের। তে তৎক্ষণাৎ মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আর উনি তোকে ভালোবাসে? উনি কখনো মুখে বলে না, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করি আমি। যে ভালোবাসার অতলে যাওয়ার সাধ্য নেই আমার, আছে শুধু এক সমুদ্র ভালোবাসায় নির্দয় সাঁতার কেটে বেড়ানোর অদম্য ইচ্ছা। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। ওনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছর ধরে অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে লিসা। আর যখন সত্যি সত্যি প্রেমে পড়ে গিয়েছি তখন আমিও বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পড়তে হয় আর যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি, এই জন্যই হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছেই রয়েছেন। এখানের এই জিওন জাঙ্কুক আর একান্তর গোপনে আমার জিওন জাঙ্কুকের মাঝে রাত দিনের ফারাক। ওরা
পোষাবে না। এক নাগাদে কথাগুলো শেষ করে আবারও জাঙ্কুকের পানে দৃষ্টি নিক্ষেপ করলো তে। এই মুহূর্তে গভীর মনোযোগ দিয়ে ফোন স্ক্রল করছে, আবার মাঝে মধ্যে তের দিকে তাকিয়ে দক্ষ অভিভাবকের ন্যায় পর্যবেক্ষণ করছে তের গতিবিধি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তো অন্যদিকে যাচ্ছে। শপিং শেষ করে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ বাইকের টান অন্যদিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে এক প্রকার চেঁচিয়ে উঠেছে তে। ওর কথার পিছনে জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, সো হোয়াট? সো হোয়াট মানে এত রাত হয়ে গিয়েছে, বাড়িতে যাব না? আমি তো এখানে, তাহলে বাড়িতে যাওয়ার এত তাড়া কিসের তোর? কি আছে বাড়িতে? সবাই আমাদের রেখে চলে যাচ্ছে, তাই আর কি। সবার কথা বাদ দে, ফোকাস অন মি। আমি যদি না ফেরার দেশেও নিয়ে যাই তবে তুই সেখানেই যাবে, ইভেন উইদাউট ফাকিং কোশ্চেন। এখন ধরে বস। ধরলাম তো। আরো শক্ত করে ধর, আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। জাঙ্কুকের কথায় তে লজ্জায় ঠোঁট কামড়ে ধরে পরক্ষণে মাথাটা এলিয়ে দিল জাঙ্কুকের কাঁধের উপর। জাঙ্কুক বাইক রাইড করতে করতে মৃদু হেসে বলল, নাও পারফেক্ট বেবি। ওদিকে রাস্তা ছেড়ে রাস্তায় মন নাওতে সঙ্গে সঙ্গে গাড়িতে বসে চেঁচিয়ে উঠলো ইউনো। আরে ওইদিকে কই যাচ্ছিস তোরা? রাস্তা তো এদিকে। জাঙ্কুক উত্তর দেয় না। ইউনোর দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে হেলমেটের গ্লাস টান মেরে নামিয়ে ওদিক থেকে দ্বিগুণ গতিতে বাইক স্ট্যান্ড করে আর হারিয়ে যায় রাস্তার অদূরতে। তে যখন বাইক থেকে নামলো তখন দেখতে পেল এটা এয়ারপোর্টের গেট। জাঙ্কুক তের হাত ধরে নিয়ে গিয়ে ওকে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, বেবি ওয়েট কর, আমি আসছি। তে তৎক্ষণাৎ দু হাতে জাঙ্কুকের বলিষ্ঠ হাতে টান মেরে বলল, এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? আমায় রেখে চলে যাবেন না তো? সত্যি করে বলুন। তোকে ছেড়ে কোথায় যাব আমি? এই যে যাচ্ছেন। 2 মিনিটে ফিরে আসছি, ওকে? তে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওর হাতে হেলমেটটা ধরিয়ে দিয়ে ভিতরে চলে গেল জাঙ্কুক। তারপর যখন ফিরে আসে তখন জাঙ্কুককে দেখে উৎসাহ কণ্ঠে বড় বড় হয়ে যায় তের দু চোখ। আপনা আপনি ফাঁকা হয়ে যায় তের অষ্টধর। চোখ দুটোতে বারবার পলক ছেড়েও নিজেকে বিশ্বাস করতে পারছে না তে। তাই জাঙ্কুকের হাতের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে বলল, থান। জাঙ্কুক থানের বাকেটটা তের হাতে তুলে দিল। তে সহসায় বাকেটটা খুলে থানকে কোলে নিয়ে বলল, আপনি সত্যি থানকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন? থানের অ্যাডপ্টেড ছিল না, তাই ফর্মালিটিস পালন করতে করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথে নিয়ে আসতাম। কার নামে অ্যাডপ্ট করলেন? জাঙ্কুক নিজে হেলমেট পরে থেকে হেলমেট পরাতে পরাতে বলল, মহামান্য পিতা জিয়ন জাঙ্কুক আর মহোদয় মাতা মিসেস জিয়নতে। জাঙ্কুকের কথায় ফিক করে হেসে দিয়ে থানকে নিয়ে বাইকে উঠলো তে। কিছু দূর এগিয়ে ফাঁকা রাস্তায় ব্রেক কষালো জাঙ্কুক। ঘড়ির কাঁটায় তখন 12টার ঘর ছুঁই ছুঁই। চারদিকে নিস্তব্ধ আর শুনশান। পুরোপুরি নিস্তব্ধর মাঝে কর্ণ খুলে এসে বাড়ি খাচ্ছে ঝিরিঝিরি পোকার অক্লান্ত আওয়াজ। এমন একটা জায়গায় এত রাতে বাইক থামানোর দরুন তে একটু হরচকিয়ে উঠলো। কিছু হয়েছে? কিছু হয়নি, নাম এক্ষুনি। তে নেমে পুনরায় আবার বলল, কি হয়েছে, রাগ করেছেন? জাঙ্কুক জবাব না দিয়ে নিজের বাইকের হেলমেটটা আর টেটাও নিজের কাছে নিয়ে নিল। জাঙ্কুকের কর্মকাণ্ডে তে বিস্ময় হতবাক ও আশ্চর্য বনে গেল। কি করছেন? জাঙ্কুক একটা নেতের চুলের গাডার খুলে ওর চুলগুলো বাঁধন হারা করে দেয়। অতঃপর হিসিয়ে বলে, দেনা পাওনা শোধ করছি, যেটা এয়ারপোর্টে বসেই করতাম। তোর থানকে এনে দিয়েছি, এবার আমি যা চাইবো সেটা তুই আমাকে দিবি। ছাড়ুন, এটা মাঝ রাস্তা। চুপচাপ আমার কাজ করতে দে, নয়তো সারা রাতেও ছাড় পাবি না। কি করবেন আপনি? জাঙ্কুক থেকে কিছুটা নিজের কাছে টেনে নিয়ে এসে বলল, আগে আমাকে তুমি করে বল, তারপর করছি। পারবো না। জাস্ট সে তুমি। জাঙ্কুকের করা আদেশ। তারপর মাঝ রাস্তায় এভাবে আষ্টে পিষে জড়িয়ে ধরে রেখেছে। উপায় অন্তর না পেয়ে তে অকদায় বলে উঠল, তুমি। আবার বল, তুমি। জাঙ্কুক তের গলায় নাক ঘষতে ঘষতে এবার বলল, বারবার বল হার্টবিট। তোর মুখে তুমি ডাক শুনে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। জাঙ্কুকের ভালোবাসাই কাতরতে কোনরকম জাঙ্কুকের উপরে নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে তে। কিন্তু জাঙ্কুকের বোধহয় সেটা সহ্য হলো না। ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে তেকে তুলে বাইকের সিটে বসিয়ে দিল। তড়িৎ বেগে নিজের অধর ডুবিয়ে দিল তের নরম তুলতুলে ঠোঁটে। জাঙ্কুকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল তে। চুপসানো শরীরটাকে একটু স্বস্তি দিতে শক্ত করে ধরলো জাঙ্কুকের চওড়া বুকের কাছে টি শার্টটা। রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতাও। তীব্র আলিঙ্গনের সাথে তাল মিলিয়ে ক্রমশ দরিত মতিত হচ্ছে অসুদর্শী ফিনফিরে কমলষ্ঠ। আবেশিত নয়নে নয়ন এঁটে রাখা মাদল করা সেই নিবিন ব্যাপারা পুরুষই কেবল জানে এই গভীরতার শেষ কোথায়। জাঙ্কুকের বন্ধু মহল কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরলেও সুজি আর ঝোপ বাড়ির বড়দের জন্য উপহার সামগ্রী কিনতে কিনতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাত গিয়ে ঠেকেছে। আজ বহুদিন বাদে আবারও ওরা হাতে হাত ধরে বাবল ডিল চেপে নিচ্ছে। আমেরিকাতে বসে দুজন দুজনের জায়গায় টি পান করলেও এখন সময় ভিন্ন। এখন ঝোপের ঘর আপত্তিতে আলাদা করে বাবল টি নেওয়া। ও যদি খায় তাহলে সুজিটার থেকেই খাবে। সুজিও বাদশা তিনি কোন রকম বাক্যতন্ত্র ছাড়াই ঝোপের সাথেই ভাগাভাগি করেছে নিজের পছন্দের বাবল টি। তারপর দুজন হাতে হাত ধরে হাতে ঝিলেতে বসে একটা প্রাণোচ্ছল সুন্দর সন্ধ্যা পার করে মাত্রই বাড়ির গলিতে প্রবেশ করলো ওরা। ঝোপ মনোযোগ ভঙ্গিতে ড্রাইভ করছে আর সুজি কেনাকাটার লিস্ট গুলো আরো একবার মিলিয়ে নিচ্ছে।
মিসেস আইও অসুস্থ মানুষ, তারপর কোম্পানির চেয়ারম্যান। এত কিছু সামলানোর পর কেনাকাটা কিংবা বাড়তি ঝামেলার চাপ মায়ের উপর পড়ুক সেটা মোটেও যাচ্ছে না সুজি। ওই জন্যই আজ নিজের বিয়ের শপিং নিজেকেই আসতে হয়েছে। তাছাড়া জাঙ্কুকের বন্ধু মহলের সবাই যথেষ্ট দায়িত্ব পালন করেছে। দায়িত্ব নিয়ে সুজি আর জিহবের বিয়ের কেনাকাটার জন্য সকল কিছু তারাই করেছে। এমনকি বাড়ির পুরাতন কেয়ারটেকার মুখলেস চাচাকে পর্যন্ত নিয়ে এসেছে, যেন টুকিটাকি কেনাকাটা বাদ না পড়ে। এসবের পিছনে সবচেয়ে বেশি অবদান জিমিনের। মেয়েটা আসলে সব দিকে পটু। কি জানে না সে? ক্যারাটে, বক্সিং, মেকআপ, পকার প্লে, রান্না বান্না, ঘর গোছানো, সুগার প্রফেশনাল কাজে সাহায্য করা, এখন আবার কর্পোরেট চাকরির সেক্টরেও অ্যাপ্লাই করেছে। হয়তো কনফার্মও হয়ে যাবে খুব শীঘ্রই। এত গুণ সম্পন্ন মেয়ে জিমিকে বিশ্লেষণ করলে এক কথায় কি বলা যায় সুজি ভেবে পায় না। পরক্ষণেই মনে মনে বলল, মেবি মিস্টার পারফেক্ট ফিমেল ভার্সন হলো জিমি। এসে পড়েছি। জিহবের কথায় ভাবনা শুধু ছিল সুজি। ও চোখ উজিয়ে দেখলো গাড়িটা জঙ্কুক কুজের সামনে এসে দাঁড়িয়েছে। পেছনের ব্যাগগুলো মুখলেস চাচা নিয়ে যাচ্ছে, তুমি একাই চলে যাও। জিহবের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সহসায় নেমে বাড়ির দিকে হাঁটা দিল সুজি। ঠিক তখনই পিছু ডেকে উঠলো জিহব। এই যে বউ, নতুন সম্বর্ধনা, সেই সাথে চমৎকার প্রদান শিহরণ। সুজি থমকে দাঁড়িয়ে পেছনের দিকে ঘুরে দাঁড়ালো। কিছু বলবেন? জব হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে 1 বা 2 ইঞ্চি সাইজের চওড়া বক্সটা সুজির দিকে এগিয়ে দিল। জিনিসটা কি বুঝতে পারলো না সুজি। কি আছে এতে? তোমার স্বপ্ন, তবে এখন খোলা যাবে না, আমাদের বিয়ের পরে খুলবে। এখন এটাকে সুন্দর করে নিয়ে আলমারিতে তুলে রাখবে, সাবধান ভুলেও যাতে হারিয়ে না যায়। যে এমন ভাবে সতর্ক প্রয়োগ করলো যে নিজেই কৌতূহল দমাতে পারলো না সুজি। দুষ্টু মনটা লাফিয়ে উঠে বলল, এক্ষুনি খুলে ফেল, দেখে নে একটুখানি বক্সের ভিতরে কি এমন স্বপ্ন জমা করে রেখেছে। যে হোক, পরক্ষণে ভদ্র সভ্য সংযমিত মুখটা ঘুরে উঠে বলল, মোটেও না, উনি যেহেতু বলেছেন বিয়ের পরে খুলতে, তাহলে সেটাই হবে। এই কয়তনের জন্য তো ধৈর্য ধরবই আমি। সুজি বক্সের উপবিভাগ হাতে নিয়ে স্পর্শ করতে করতে মহলে প্রবেশ করলো। পুরো মনোযোগ ওই ছোট্ট বক্সের নিবতে থাকায় সামনে এগোতে গিয়ে হুট করে কারোর শক্ত বাহুতে ধাক্কা দিয়ে 2 কদম পিছিয়ে গেল সুজি। ঢাকার জোটা বেশ ভালোই ছিল। দেখলো ওর সামনে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে আগে ফুসছে কাই। কাই কি তাহলে হসপিটাল থেকে ফিরে বাড়িতে না গিয়ে সোজা জাঙ্কুক কুঞ্জে চলে এলো? কিন্তু কেন? এই বাড়ির ছোট সাহেবের হাতে মার খেয়ে আবার এই বাড়িতেই ফিরেছে। বিষয়টা বোধগম্য হতেই বিষ্ণায় জড়িয়ে সুজি বলে, কাই ভাই আপনি এখানে? তোমার সৎ ভাই তোমাদের বিয়ে খেতে আমন্ত্রণ জানিয়েছে সুজি। যেই সুজিকে সেই ছোটবেলা থেকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছি, এখন সেই সুজিরই বিয়ে খেতে এসেছি, ভাবতে পারছো? দেখুন কাই ভাই, আপনাকে ভাই ব্যতীত অন্য কোনো নজরে কখনোই দেখিনি। আর না আপনার সাথে আমার কোনো কালেই সহজ কথোপকথন হয়েছে। তাহলে স্বপ্নটা দেখলেন কোথা থেকে? আর বাকি রইল বিয়ের কথা। ওটা তো আপনার মাই সারা জীবন আপনার মস্তিষ্কে ব্যাকটেরিয়ার মতো প্রয়োগ করেছে, যার ফলস্বরূপ আপনি আমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে এসেছেন। জিয়ন জাঙ্কুকের আশকারায় এত কিছু বলছো তো, আজকে দেখো জিয়ন জাঙ্কুকের কি হাল হয়। সাথে অবশ্য তোমার বোনটাও ফাঁসবে। কাল সকালের মধ্যে জিয়ন জাঙ্কুকের মান সম্মান যদি আমি ধুলোই না মিশে দিয়েছে, তবে আমার নামও কাই নয়। কাই কথায় সুজি বেশ আতঙ্ক হলো। উল্টো গলায় জোরে এনে বলল, প্রথমত আমার মা এই বিয়েতে মত না দিলে অন্য কারোর আশকারায় আমার কোনো কিছুই আসে যায় না কাই ভাই। আপনার ফুপি সরাসরি বিয়েটা দিচ্ছে, তাই আশকারা তো একটু পাবই বলুন। আর জিয়ন জাঙ্কুকের সম্মানের কথা বলছেন, সে তো সমাজেরই পরোয়া করে না। সম্মান তো দূর ছাই, উল্টো তার পিছনে কলকাঠি নেড়ে আপনি কতটা সেফ থাকবেন সেটা নিয়ে আমি আপাতত দুশ্চিন্তাগ্রস্ত। কাই সুজির দিকে 2 কদম এগিয়ে এসে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার হাত ঠিক কতটা লম্বা তা তুমি কল্পনাও করতে পারবে না সুজি। তোমাকে আমি দেখে নিব। কাল প্রেসের লোকরা এসে যখন বাড়ি ভর্তি করে ফেলবে, একই প্রশ্নে মাথা খারাপ করে দেবে যে মিসেস আইও আদতে কোন স্বার্থ হাসিলের জন্য নিজের সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন, নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গলায় এঁটে দিলেন। তখন দেখবো তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কি হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয় তোমার বিলিতে ফেরার স্বামী আর তার পরিবারটা বিয়েটাই ভেঙে দিয়েছে। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবার আমার মায়ের হাতে পায়ে ধরবে। তোমাকে আমার ঘাড়ে গছিয়ে দিতে উদ্যত হবে। মার্ক মাইন্ড ওয়ার্ড কিম সুজি। কায়ের এতগুলো কথাই থমথমে হয়ে গেল সুজি চোয়াল। রাগের অন্তিম বর্ণ ধারণ করেছে ওর সর্বমুখষ্টি। এখনই কায়ের গালে চল না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সে অন্যায়ের ভাগিদার হতে চায় না সুজি। ফলস্বরূপ কয়েক কদম পা এগিয়ে গিয়ে খেপা বাঘিনীর মতো কায়ের গালে চপাটে থাপ্পড় বসাতে উদ্যত হলো সুজি। তবে চটটা আর বসাতে পারলো না। তার আগে সিগারেট ছিঁড়িয়ে নেওয়ার মতো ঝড়ের বেগে সুজির সামনে থেকে কায়ের কলার ধরে ওকে টেনে হিঁচড়ে নিয়ে গেল জাঙ্কুক। সুজির ভর কালো মাথার মধ্যে টকবগিয়ে ওঠা রাগটা মুহূর্ত বিস্ময়ে পরিণত হলো। ও ঘাড় ঘুরে সাইডে তাকিয়ে দেখতে পেল কাইকে মাটিতে ফেলে ওর বুকের উপর
উপর হাঁটু গেড়ে বসে এলোপাতাড়ি ঘুষি দিয়ে যাচ্ছে জাঙ্কুক। ক্রোধে প্রতিটি ঘুষির আঘাতে আছড়ে পড়ছে কায়ের মুখ। এভাবে ক্রমাগত এলোপাতাড়ি মারের তোপে একদণ্ড শ্বাস ফেলতে পারছে না কাই। অথচ জাঙ্কুক থামার নামই নিচ্ছে না, উল্টো মারের সাথে সাথে চোখ শক্ত করে অজস্র গালিতে পিষ্ট করছে কাইকে। জাঙ্কুকের কর্মকাণ্ডে একটা শুকনো ঢুক দিলে ভয়াতক চোখে তের দিকে তাকিয়ে আছে সুজি। দেখলো তের এক হাতে গজের ব্যান্ডেজ পেঁচানো, অন্য হাতে থানের বাস্কেট। ও নিজেও জাঙ্কুকের রাগ থেকে থরথরিয়ে কাঁপছে, কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়। জাঙ্কুককে থামাতে হবে, না ছাড়া কাইকে আজকে মেলেই ফেলবে লোকটা। ব্যাপারটা বোধগম্য হতেই তে ছুটে গিয়ে জাঙ্কুকের হাত পা টেনে ধরলো, তবুও থামছে না জাঙ্কুক। তে পারছে না জাঙ্কুকের পুরুষালী শক্তির সাথে জোর জবরদস্তি করে কোনো মতে কায়ের বুক থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে কাইকে পা দিয়ে ক্রমাগত আঘাত করছে জাঙ্কুক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে ও আজকে কাইকে মেরেই ফেলবে। রুমে হঠাৎ চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে উকি দিল ইউনো। জাঙ্কুককে হঠাৎ করে এরকম ভাবে রেগে যেতে দেখে ওরাও অনেকটা অবাক। কি এমন হলো হুট করে? সন্ধ্যা বেলাতেই তো সবকিছু ঠিকঠাক ছিল, বেশ শান্ত সাবলীল ছিল জাঙ্কুক। জাঙ্কুকের গর্জন শুনে মিসেস আই আর জিসু অন্যদিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক, কেউ জাঙ্কুকের রাগের কারণটা ধরতে পারছে না। শুধুমাত্র জিসু সিঁড়ি ভেঙে নিচে ছুটে নেমে এলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে এক প্রকার কাকতি মিনত করেই তেকে বলতে লাগলো, ওরে তে, দয়া করে থামা তোর স্বামীকে, আমার ছেলেটাকে মেরেই ফেললো তো। সুজি জানে না কি হয়েছে, কেন এবার জাঙ্কুক এত খেপেছে। তবু খারাপ যে কিছু ঘটেছে সেটা তের হাতের ব্যান্ডেজ দেখে ও আজ করতে পেরেছে। কিন্তু এখন জাঙ্কুককে থামানো জরুরি, নয়তো কায়ের খুব খারাপ পরিণতি হবে। তাই সুজি নিজেও উদ্বিগ্ন হয়ে তেকে বলল, জাঙ্কুক ভাইয়াকে আটকাতে কাই ভাইয়া নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, মরে যাবে তো। আবার কথা কর্ণকুহলে পৌঁছাতে এক প্রকার হনে হয়ে পেছন থেকে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল জাঙ্কুকের বলা কিছু কথা। বারবার বল হার্টবিট, তোর মুখে তুমি ডাকটা শুনলে পাগল হয়ে যাই আমি। যখন খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। জাঙ্কুকের কথাগুলো মনে পড়তে তে এবার তাই করলো। সবার সামনে দু হাতের পেছন থেকে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও, আর না দয়া করে আর মেরো না, ও মরে যাবে। এই ট্রিক্সটা বোধহয় কাজে লাগলো। জাঙ্কুক তার কথা রেখেছে। কে করা তুমি সম্বোধনের মুহূর্তে মস্তিষ্কে জ্বলন্তে থাকা আগ্নেয়গিরি যেন ধপ করে নিভে গেল। মুহূর্তে নিজের ম্যাধহীন অ্যাপসের শক্ত করে জড়িয়ে ধরে রাখা তের হাতের ব্যান্ডেজ নজরে এলো। তখনই বাজ পাখির মতো চাহনি নিক্ষেপ করলো কায়ের দিকে। সেভাবে তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার, আমার মতো অভদ্রের পেছনে লাগতে এসে মোটেও ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করব আমি, সময় হলে টের পাবি জীবন জাঙ্কুক আদতে কতটা জঘন্য আর টক্সিক। শান্ত হও একটু প্লিজ। জাঙ্কুক তের হাতে ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে বলল, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? আমি সেই কথাগুলো কানে আসতেই তে পুরোপুরি জাঙ্কুককে বাঁধন হারা করে দিল। ওকে ছেড়ে দিয়ে চারদিকে তাকাচ্ছে তে। জোড়ায় জোড়ায় চোখ ওর দিকে তাকিয়ে আছে সবাই। লজ্জায় হয়ে দ্রুত মাথা নুয়ে নিল তে। মিসেস আইউ করিডোরের কানিসে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতো দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ছাড়া তার আর কিছুই করার নেই এই মুহূর্তে। তেকে নিজের বসে এনে জাঙ্কুক অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে মিসেস আইউর হাত পা। তার উপর বাড়িটাও জাঙ্কুক। এখন তিনি চাইলেও চুপচাপ নিবন্ধ দর্শকের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া অন্য কিছু করতে পারছে না। রেডিকিউলাস। জাঙ্কুক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখের চশমা টেনে গট গড়িয়ে রুমে যেতে যেতে বিড়বিড়িয়ে কথাটা বলল মিসেস আইউ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পাজামা গায়ে জড়িয়ে সতর্ক হাতে থানকে কোলে নিয়ে বিছানাতে বসেছে তে। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে। আর একটু পরে হয়তো ফজরের আজান হবে। অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। জাঙ্কুকের সাথে ইউনো আর সুগা ওরা রুমে। এত রাতে কি নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতে সব ঘটনা ভুলে গিয়ে তে যখন থানকে নিয়ে আদর করতে মনোযোগ দিল, ঠিক তখন এই রুমে করা নাড়ে সুজি। দরজা খোলাই ছিল। তে কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। সুজি রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার মতো অপেক্ষা করলো না, বরং তের দিকে এগিয়ে যেতে যেতেই বলল, হ্যাঁ রে তে, কি হয়েছে বলতো? জাঙ্কুক ভাইয়া হঠাৎ করে কাই ভাইয়াকে অমন ভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকে মারেনি তো? সুজির কথায় তে নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজি ঘুরিয়ে ব্যান্ডেজ, নিজের হাতটা ভালো মতো পরখ করে নরম সুরে বলল, কাই ভাইয়া ঠিক আছে? হ্যাঁ, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের নিয়ে বাড়িতে গেছে। ও ভালো, কি হয়েছে বললি না তো? সুজির কথায় তে ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসার পরিপূর্ণ মুহূর্ত। সবচেয়ে বড় কথা, সেই পুরো ঘটনার পিছনে ছিল ওর মামাতো ভাই কাই। এখনো সেসব কথা ভাবতে গেলে কাইয়ের উপর মেজাজ চড়া হয়ে উঠছে তের। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় জাঙ্কুক যখন শুধু তেরই স্পন্দন বাড়ানোর পতনা করে
করেছিল, ক্রমশই নিজের ঠোঁটের খেলায় থেকে মাতিয়ে তুলেছিল। ঠিক সেই সময় খুব কাছে থেকে অযাচিত কিছু হিসিসানের কাজ কানে বিট করতেই আগ্রসৎ গতি হারায় তীব্র গভীরের চুম্বন। জাঙ্কুক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশের বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তের কিছু ভিডিও করছে কেউ। এই অবস্থায় জাঙ্কুক কোনো রকম উচ্চ বাহ্য করলো না, পুরো থেকে ছেড়ে দিয়ে শান্ত সুরে বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ও পাশে গিয়ে পৌঁছালো জাঙ্কুক। এক টানে কলার ধরে টেনে বের করলো সেই মানুষটিকে। তারপর শুরু করলো একের পর এক শক্ত হাতে থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোককে দেখতে পেয়ে ভয়ে শির দ্বারা বের হয়ে শীতল স্রোত বয়ে গেল তেল। তার উপর এমন একটা খোলামেলা জায়গাতে বসে জাঙ্কুক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয় বা কোনো গ্যাংয়ের সদস্য হয় তখন তো বেশ ঝামেলাতে পড়ে যাবে জাঙ্কুক। তার চেয়ে বড় কথা, এখানে যে একজনই আছে তা নিশ্চিত কোথায়। যদি এক্ষুনি অন্ধকার ছাপিয়ে আরো কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে তখন জাঙ্কুক তো একা ওদের সাথে পারবে না। এলোমেলো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তের। অথচ জাঙ্কুক থামছে না। প্রথমে ওর হাতের ক্যামেরাটা আছড়ে মেরে ঘুরিয়ে ফেললো জাঙ্কুক। তারপর ক্রমাগত চলে পাঁচ বসাতে বসাতে বলল, জানোয়ার, কিসের ভিডিও করলি বল? কে পাঠিয়েছে? সাপ সাপ বল, নয়তো আজ রাতেই তোর জীবন শেষ। দিনের আলো দেখতে পাবি কিনা তার গ্যারান্টি নেই। কথাটা শেষ করে আবার লোকটাকে মারতে উত্তেজিত হলে লোকটার কোনো মতো নিঃশ্বাস ধরে রেখে হাঁপাতে হাঁপাতে বলল, বলছি ঢাকার দক্ষিণ ছাত্রলীগের সভাপতি কাই ভাই আমাকে কল দিয়েছিল, বলেছে তরতাজা নিউজ আছে। জেগে গ্রুপের নতুন এমডি নাকি তার সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে কথা বিশেষ করে টিআরপি বানানোর আশায় সেই সন্ধ্যা থেকে আপনাদের স্টপ করেছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। হারামজাদা বদমাইশ, আমি আমার বউকে চুম্বক খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য? জেদের বসতে লোকটাকে মারতে গিয়ে একটা কথা মাথা থেকে বেরিয়ে গেছে জাঙ্কুকের। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টপ করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করে যখন পেছন থেকে তের আচমকা চিৎকার ভেসে এলো, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলো জাঙ্কুক। দেখলো তে থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই তেকে আবারও আঘাত করবে। তবে তার আগে ফুসরত দিল না জাঙ্কুক। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরো ছিনিয়ে নিয়ে লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিল। লোকটার বাহুতে মেরে জাঙ্কুক যখন ওর গলায় আঘাত করবে ঠিক সেই মুহূর্তে কাপা হাতে হাত টেনে ধরে না সূচক মাথা নাড়ালো তে। সেই তখন থেকে ভয়ের তোপে থরথর করে কাঁপছে দেখে জাঙ্কুক সব ফেলে দু হাত দিয়ে আগলে ধরলো থেকে। ওর মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, জান বাচ্চা, হার্টবিট, আর ইউ ওকে না? তে কাঁপতে কাঁপতে জাঙ্কুকের টি-শার্টে ভেজা চোখে নাক মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না। কোথাও যাব না আমি, ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999 কল করতে হবে। আমি আপনার ফোন থেকে বের করে কল করে দিয়েছি। এই কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে সশব্দে চুমু খেতে লাগলো জাঙ্কুক। দেখি হাতটা। কাহিনীর এই পর্যায়ে এসে থামলো তে। এতক্ষণ যাবত তের কথাগুলো শুনে সুজি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আর গোছে কানের পিছনে চুলগুলো গুজে দিতে দিতে শুধায়, তারপর কি পুলিশ কেস হলো? হ্যাঁ, তখন আমাদের থানায় যেতে হয়েছিল। ওনারা জাঙ্কুকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেও প্রেসের লোকদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। সুজি আড়ালে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো। কেন যেন এত ঝামেলার জন্য কোথায় নিজেকে অপরাধী মনে করছে ও। সবকিছুর মূলে হয়তো আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কারোর সাথে হচ্ছে বলে কাই ভাইয়া সবার উপর খেপেছে। বিয়ে হতে হতে আরো কি কি ঝামেলা পাকাবে তা কাপড় উপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামনে। আরে ওদিকে না, এদিকে। সুগার ডিরেকশনে কান ঝালা বলা হয়ে গেল ইউনোর। ও এবার না পেরে বিরক্ত সরে দাঁত খিচে বলল, শালা বাইকটা কি তুই চালাচ্ছিস নাকি আমি? জীবনে প্রথম লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক। তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগে তোর বউ বিধবা হবে, সাথে আমারটাও। ইউনো কাপা কাপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তবু সুগার কথায় মনোনিবেশ করলো। মানুষ মন দিয়ে নয়, কান দিয়ে শোনে হাদারাম। তাছাড়া এমন ভাবে দেখাচ্ছে যে তুই রাইডিং এ খুব এক্সপার্ট। আই তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার। তোরা তো শখ জানলো কেন কে জানে? জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে করে নিয়ে এলি মরণ শখের জন্য। কি আশ্চর্য শখ! সুগার কথার পাচ্ছে ইউনোর কথা বলার ফুসরত নেই। ও আপাতত বাইকের ব্রেন সামলাতে ব্যস্ত, তবু ক্ষণে ক্ষণে এদিকে ওদিকে ঘুরপাক খাচ্ছে ব্রেন, যার দরুন বাইকটা হেলে দুলে উঠছে ক্রমশই। বাইক যখন হেলে দুলে উঠছে, সুগা তখনই বুকের মাঝে খুন এসে বরাবর ইশারাতে ডাকছে। ও হাই হতাশায় বিরক্ত হয়ে ইউনোকে ধমকে বলল,
এই শালা, যাচ্ছিসটা কোথায় সেটা আগে বল। আমার না হওয়া শ্বশুর বাড়ি। ভেবেছি বিয়েটা বাংলাদেশেই করব, বুঝলি? এই পুরন ঢাকার চিপার গলিতে তুই শ্বশুর বাড়ি কোথা থেকে খুঁজে পেলি? চিরুনি তল্লাশি করে পেয়েছি। চল তোকেও দেখাবো। কথাটা শেষ করে ইউনু বাইকে টান দিয়েছে। আর জাঙ্কুকের অফিসে জয়েনিং আছে। সেই সুযোগে গোধূলি বিকালে জাঙ্কুকের বাইক নিয়ে ইউনু না হওয়া শ্বশুর বাড়ি খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এই খাদানো সরাসরি ছোট বড় শ্যাওলা ভরা বিল্ডিং এর মাঝে আদতে ইউনু না হওয়ার শ্বশুর বাড়ি যে কোনটা সেটাও বুঝতে পারছে না। বাইক থামিয়ে দুজনেই যখন এদিকে ওদিকে সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই ইউনুর চোখে দৃষ্টিগত হলো একটি বিশেষ দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার ছাদে ত্রিভঙ্গ আকারে নাচের তালিম দিচ্ছে সদস্য যোধনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুটকুটে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওড়নাটা কাঁচ সহ কোমরের সাথে বাঁধা। ইউনু চোখ বন্ধ করে বলে দিতে পারে এটাই তার রাগিনী। হিমেল হাওয়াতে পরিণত হয়েছে। চারদিকটা বেশ শীতল। শুধুমাত্র শীতল নয়, জাঙ্কুকের মস্তিষ্ক। ওর মাথা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে ডেকে না পেল, তখনই মেজাজ বিগড়ে গিয়েছে জাঙ্কুকের। বিগড়ে যাওয়া মেজাজে অগ্নিস্ফুলক খানিকটা জোর দিয়ে তের মামি এসে জানায় তাকে বাড়িতে রেখে মিসেস আয়ু দুই মেয়েকে নিয়ে বুগামকে দেখতে হসপিটালে গেছে। আত্মীয় সম্পর্কটা একটু ভালো করতে এই উদ্দেশ্যে গিয়েছে। সেই কথা শোনার পর থেকে একদণ্ড অপেক্ষা করেনি জাঙ্কুক। গড়গড়িয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর এখন হসপিটালের করিডোর ধরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে বুগামের কেবিনের দিকে। অনেক হয়েছে, আজ থেকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বো। জাঙ্কুক যখন দু পকেটে হাত গুজে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো, তখনই তের সাথে চোখাচোখি হলো ওর। তে ভেতরেই ছিল। হঠাৎ করে এভাবে জাঙ্কুকে দেখে তড়িৎ গতিতে কেবিন থেকে বাইরে বের হয়ে এসেছে ও। তে বাইরে বের হয়ে আসার সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে জাঙ্কুক রুষ্ট কণ্ঠে বলল, চল। আরে কোথায় যাব? মা আর আবার ভেতরে আছে। সো হোয়াট? জাঙ্কুকে এরকম আগুন ছড়া নিষ্পাব্দ চাহনি দেখে তে বুঝলো জাঙ্কুক রেগে আছে। তাই খুব একটা কথা না বাড়িয়ে শুকনো ঢোক গিলে বলল, না মানে ওদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আছে কথাটা বলে আবারও তেকে সঙ্গে নিয়ে হাঁটা ধরলো জাঙ্কুক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরেই সামনে এসে দাঁড়ায় বুগামের বাবা মা। বুগামের বাবা মা মুরব্বী মানুষ, তার উপর নতুন আত্মীয়, সেই হিসাবে সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ জাঙ্কুক সে সবের ধার ধারতে গেল না। উল্টো চোখ মুখে বিরক্তি টেনে বুগামের বাবাকে বলল, কি হয়েছে? সামনে দাঁড়ালেন যে? বাবা তুমি সুজিতের ভাইয়া না? জাঙ্কুক এক ঝলক তের মুখের দিকে চাইলো, যে চোখ দিয়ে 1000 টাকা কতি মিনতি করছে। জাঙ্কুক যেন কোনো উল্টাপাল্টা কিছু না বলে জাঙ্কুক তের দিক থেকে চোখ সরিয়ে নিল। তারপর বুগামের বাবার দিকে তাকিয়ে অনুভূতিহীন স্বরে বলল, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র সুজিত ভাইয়া। বুগামের বাবা এত কিছু খেয়াল করলো না। তা বাবা তুমি কি বাসায় যাচ্ছ? আর তেও কি তোমার সাথে যাবে নাকি? আমার বউ যেহেতু আমার সাথে যাবে তো অন্য কারোর সাথে নিশ্চয়ই না। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। বাক্যটা শেষ করে জাঙ্কুক হাঁটা ধরলো। বুগামের মা পিছু ডেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু খাবার দাবার আছে বাবা। তে যেহেতু চলে যাচ্ছে তাহলে তোমরা বরং এটা নিয়ে যাও। ঠিক আছে। জাঙ্কুকের মস্তিষ্কটা এখনো বিগড়ে আছে। ছোট করে উত্তরটা দিয়ে প্যাকেটটা নিয়েই আর এক মুহূর্ত দাঁড়ালো না। থেকে টানতে টানতে নিয়ে এলো সবার দৃষ্টি সীমান্তের আড়ালে। বাড়িতে এসে সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারলো মেঝেতে। সঙ্গে সঙ্গে পুরো হল রুমে ছড়িয়ে পড়লো ফলমূল সহ সুস্বাদু খাবারগুলো। জাঙ্কুক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে তেরো এবার বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাঁকি মেরে ছাড়িয়ে নিয়ে বলল, লাগছে, আমি ছাড়ুন। জাঙ্কুক দ্বিগুণ শক্ত করে আবারও তের হাতটা চেপে ধরলো। লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কেটে যাওয়া হাতটা এভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় টনটন করছে ওর। কিন্তু ব্যথার চেয়ে বেশি বিরক্ত লাগছে এই মুহূর্তে তের। অসভ্যতা বেয়াদবির একটা সীমা থাকে। জাঙ্কুক আর সব সীমা অতিক্রম করে গিয়েছে। শুধু শুধু সবার সামনে সিং ক্রিয়েট করলো। আর এখন আবার খাবারগুলো ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে তে ঝাঁঝিয়ে বলল, আপনি একটা উন্মাদ, সাইকো। সারা জীবন একা থেকে থেকে নিজেকে একদম একরোখা আর অসামাজিক হয়ে ছেড়েছেন। এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পয়তারা করছেন। কাকে কি বলছিস? বুঝে বলছিস? মেজাজ বিগড়ে আছে তে। এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মান নয়, অন্য কিছুর ডাক বসাবো আমি। যা বলেছি ঠিক বলেছি। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে না। আপনি যদি বন্ধ উৎপাত নাই হবেন, তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একা তো যায়নি, মা আপার সাথে সম্মান রক্ষার্থে গিয়েছিলাম। তার উপর মুরব্বীদের সামনে যা খুশি তাই বলে এসেছেন। আমার সামনে বোগামের হয়ে ওকালতি করা বন্ধ করতে ভুলে যাস না, আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে বোগাম তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গিয়েছিস? আর তুই কিনা আজ ঢ্যাং ঢ্যাং করতে করতে সেই বোগামকে দেখতে চলে গেলি। হাউ ফাকিং ডিয়ার ইউ তে। আমি আগেও বলেছি মা আর আপার সাথে গিয়েছি। তাছাড়া বোগাম ভাই ভালো একজন মানুষ। ওনার পরিবার কেন এসব বলেছে তা জানি না। আমার জানার মধ্যে উনি আমাকে বোনের নজরেই দেখে। আসলে সমস্যাটা আপনার মধ্যে। একরোখা জীবন কাটাতে কাটাতে
সমাজ নিয়ম কানুন সবকিছুই ভুলতে বসেছেন, হয়েছেন চরম অসভ্য। তের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর ঘাড় চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এসে জাঙ্কুক ব্যথা তুল্য কণ্ঠে বলল, ভুলে যাস না, আমার এই একরকা হওয়ার পিছনে দায় কিন্তু শুধুমাত্র তুই। তোর জন্যই এই বাড়ির কাছের মানুষ, দলীয় পদ সব ছাড়তে হয়েছিল আমাকে, আর আজ তুই আমার দিকে আঙুল তুললি। দিস ইজ নট ফেয়ার। আর তুই যেন কি বললি, মার আপা, রাইট? তোর কাছে মার আপার যদি এতই গুরুত্ব হয়, ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতই ক্ষীণ হয়, তবে চাই না আমার তোকে। কথা বলে থেকে সোজা ধাক্কা মেরে ডিমানের উপর ফেলে দিল জাঙ্কুক। তারপর আবার কঠিন কিন্তু মসৃণ কণ্ঠে বলল, আমি যেদিন পাশে না থাকবো সেদিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। আমি তোকে ঠিক কিভাবে খারাপ দুনিয়া থেকে বুকে আগলে আড়াল করে রেখেছি, তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ এক্সিট করব কিনা সন্দেহ। কিছু তিক্ত আর চরম সত্য বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল জাঙ্কুক। জাঙ্কুকের শেষ কথাগুলো এবার তের মস্তিষ্কে নয়, হৃদয়ে গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টা মনে হয় কেউ খামচে ধরেছে। জাঙ্কুকের সারা পৃথিবী এত অসম্ভব ভাবতে পারে না, আর ভাবতেও চায় না। নিজের করা প্রকট ভুলটাকেও শুধরে নিতে তৎক্ষণাৎ জাঙ্কুকের পিছনে পিছনে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। অথবা করিডোর পেরিয়ে সোজা জাঙ্কুকের রুমে, কেবলমাত্র এই আশায় যে জাঙ্কুক হয়তো ক্ষমা করলেও করতে পারে, কিন্তু তেমন কিছু হলো না। এই রুমে প্রবেশ করতে সঙ্গে সঙ্গে জাঙ্কুক গর্জে উঠে বলল, জাস্ট গেট আউট। বলে তেকে হাত ধরে রুম থেকে ছুড়ে মেরে জাঙ্কুক ধাপ করে দরজাটা লাগিয়ে দিল। তে কাঁদতে কাঁদতে দরজার বাইরে হাঁটু ভেঙে বসে পড়লো। কিছু তিক্ত সত্য কথা যে মানুষের হৃদয়টাকে এভাবে নাড়িয়ে দিতে পারে, তা বোধহয় কান্নারত তেকে না দেখলে বোঝা যাবে না। তে কাছে তখন থেকে তা দেখে তের মামি এগিয়ে এসে পৌষাচিক হাসিতে হেসে বলল, ঠিক হয়েছে একদম। টাকা হাতানোর লোভে আরো বিয়ে কর বড় লোক ছেলেকে, একদিন দুদিন তারপর ঠিকই মজা নিয়ে পথ ছেড়ে দিবে। মিলিয়ে নিস আমার কথা। তের কষ্টে মামির বোধহয় বেশ আনন্দ হলো, তবে তে সেসবে আপাতত মন নেই। ও নিজে দু হাত মাটিতে এলিয়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড়ে বলল, জিয়ন জাঙ্কুক, তুমি কি জানো তুমি সেই গুপ্ত খাতক যে খুন করে একটা পড়াশোনা তৈরি করার উদ্দেশ্য, আর আমি হলাম সেই ধর্মান্ত যে গুপ্ত খাতকের ছুরি ইশারাতে নাচি। তুমি আমার জীবনে এমন এক ভালোবাসার গোলক ধাতা, যার থেকে 1000 বছর ছুটলেও পরিত্রাণ নেই আমার, না নেই। একজন বিটিএস আর্মির কাছে বিটিএস এর একটা ছবি, একটা লোমো কার্ড কিংবা ছোট্ট একটা স্টিকার কখনো কখনো হয়ে ওঠে অনেক বড় স্মৃতি। সেই ভালোবাসা আর স্মৃতিগুলোকে আরেকটু কাছে রাখতেই আমাদের কিউট জেজে ক্রিয়েশনে রয়েছে বিটিএস এর নানা ধরনের কালেকশন। লোমো কার্ড, স্টিকার, নোটবুক, পেন, গিফট আইটেম আরো অনেক কিছু। শুধু তাই নয়, আমাদের পেজ থেকে পেয়ে যাচ্ছ কাস্টমাইজ প্রোডাক্টের ফ্যাসিলিটি, যেখানে তোমাদের পছন্দ মতো ছবি দিয়ে কাস্টমাইজ করে জিনিস নিতে পারবে। তাই আর দেরি নয়, স্মৃতিগুলো নিজের করে নিতে এক্ষুনি চলে আসুন কিউট জেজে ক্রিয়েশনে এবং পারচেজ করতে পারবেন আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো। অর্ডার করতে কমেন্ট বক্স চেক করুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করুন। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে নির্দ্বিধায় নৃত্য করছে লিসা। নাচে ওর বাধ্যবাধকতা নেই, শখ করেই শেখা। যেমন চারুকলায় গিয়ে আঁকাকির ক্ষেত্রে আব্বাজানের একমাত্র মেয়ে হয়, মেয়ে কোনো রূপ শখ আহ্লাদ যদি রাখে না সে। ছোটবেলা থেকেই বাবার আহ্লাদ পেয়ে পেয়ে লিসা হয়েছে একরোখা আর বড্ড পেয়ারা। যাকে দেবে তো হৃদয় উজাড় করে দেবে, আর যাকে দেবে না তাকে এক রত্তিও দেবে না। পছন্দ অপছন্দের ক্ষেত্রে এটাই ওর কাছে স্বাভাবিক। তবে বর্তমানে ওর অপছন্দের লিস্টে আছে ইউনো। এক কথায় জাঙ্কুক কুঞ্জের সেই বিদেশি বদটা। এত কি নাম মনে রাখার সময় আছে লিসার? অপছন্দের লিস্ট ভাবতেই গিয়ে ওর চোখ মুখ কুঁচকে এলো। মনে মনে ভাবলো, মানুষ এতটা বিরক্তিকর আর অসহ্য কিভাবে হতে পারে? কি করে? ইউনোর কথা ভাবতে গিয়ে লিসা যখন বারবার ইউনোর 14 গোষ্ঠী উদ্ধার করছিল, ঠিক তখনই বাড়ির সামনে বাইক স্ট্যান্ড করা দেখে চোখ আটকে গেল লিসার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে দেখতে পেল ইউনোকে। এখন বুঝেছি, শনি তাকিয়েছিল বলে এতক্ষণ বারবার ভুল করছিলাম। আপাতত ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাত নাড়াচ্ছে ইউনো, আর ইউনো থেকে কিছুটা দূরে অন্য একদিকে তাকিয়ে সিগারেট ফুরাচ্ছে সুগা। লিসা উকি দিতেই ইউনো হাত নাড়িয়ে বলল, উপরে আসবো নাকি? লিসাতে ছোট্ট বাড়ি, ছাদে আসা সিঁড়িটাও বাহিরের দিকে, যে কেউ চাইলে টপ করে উঠে আসতে পারবে। আপাতত সেসব কথা বাদ, এই বাদরটা কি করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবার মোক্ষম বিষয় হয়ে দাঁড়িয়েছে লিসার কাছে। লিসাকে নিষ্প্রভ চোখে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইউনো আর অনুমতি নেওয়ার অপেক্ষা করলো না, তড়িৎ গতিতে সিঁড়ি ডেঙ্গিয়ে উপরে চলে এলো। ইউনো উপরে এসে লিসার চুলে টোকা মারতেই ঘুম ছুটে গেল ওর। বদমাশ পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানা আবার খুঁজে পেলেন কি করে? কি যে বলো, আমার না হওয়ার শ্বশুর বাড়ি আর আমি খুঁজে পাবো না? আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বাজান? লিসা যেন এবার মেকি হাসলো। ইউনোর সাথে তাল মিলিয়ে বলল, ওহ তাই বুঝি, আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তা একটু ডেকে পাঠাই, বলে যে তার জামাইকে একটুখানি জামাই আদর করে দিতে। হ্যাঁ হ্যাঁ বলো, আই এম এক্সাইটেড। আব্বাজান শুনতেছেন? তখনই নিচতলা থেকে এক গুরু গম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো। কিটা হইছে আম্মাজান, ডাক পারতেছেন কেলা? সাথে আইয়েন, দেখে যান বালা, আমগো সাথে বিদেশি বাদর লাফাইতাছে। কি কইতেছেন আম্মাজান এসব? লাঠি নিয়ে আমুনি?
না আব্বাজান, বাস নিয়ে আহেন, আসলা বাস। লিসার কথায় ইউনো হতভম্ব হয়ে মুখ হা করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের হাতে কি না আসলা বাস খাওয়ার হুমকি দিল। এ কেমন দোস্তি মেয়ে। লিসা মিটি হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে, তার আগেই তড়িৎ বেগে এগিয়ে এসে ওর মুখ চেপে ধরলো ইউনো। তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি? লিসা ইউনোর হাতের মধ্যে থেকেই বোকা বোকা চোখে হাসিচোখ মাথা নাড়ালো। লিসার চোখের দিকে তাকিয়ে ইউনো হাসতে হাসতে বলল, তুমি বুঝি বাড়িতে এভাবে কথা বলো? ইটস সো ফানি ইয়ার। ইউনোর কথা শুনে লিসার স্নিগ্ধ হয়ে ওঠা উগ্র মেজাজটা আবার তড়িৎ গতিতে চড়ে উঠলো। ও ইউনোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ভাষা নিয়ে মশকরা করলে সত্যি সত্যি আজ আব্বাজানকে দিয়ে আপনার শ্বশুর বাড়ি আসা সব মিটিয়ে দেব বলে দিলাম। তার মানে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও স্বীকার করছো যে আমি আমার হবু শ্বশুর বাড়িতে এসেছি, তাই না? আপনি চাইছেনটা কি বলুন তো? তেমন কিছু না, আপাতত একটু জামাই আদর খেতে চাইছি, খাবে নাকি? একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই আদর। আব্বাজান শুনতেছেন? ইউনো মনে হয় কোন অক্ষরে আশা করেনি লিসা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচিয়ে ওঠাতে ইউনো নিজেই ভরকে গেল। ওদিকে ভেতর থেকে ধপধপ আওয়াজ ভেসে এলো। কেউ একজন এগিয়ে আসতে আসতে বলছে, আইতাছি আম্মা, বাসখান জোগাড় করতে দেরি আই গেল গা। এই কথা শুনে ইউনো চোখ বড় বড় করে উপরওয়ালার নাম জপে উঠলো। এ খোদা, এই কাদের পাল্লায় পড়লাম আমি? যেমন মেয়ে তেমন বাপ। মেয়ে বাস জোগাড় করতে বললো, অমনি বাপ বাস নিয়ে হাজির। লিসা বাবা সিঁড়িতে এগিয়ে কাছাকাছি চলে এসেছে। এবার লিসা ইউনোর দিকে তাকিয়ে বলে ওঠে, এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান না, আব্বা দেখে ফেলে খবর আছে। আব্বাজানকে বাস দিতে ডেকে এনে এখন আবার দরদ দেখানো হচ্ছে। আসছি, বাই। সন্ধ্যা থেকে তীব্র বর্ষণ, বৈশাখী ঝড়ের তাণ্ডবে মুখরিত চারপাশ। শেষ বিকাল থেকে বাংলা একাডেমির গেটের কাছে দাঁড়িয়ে আছে তে, অথচ এখন সন্ধ্যা পেরিয়ে জলস্থ রাত। সুজির বিয়ের কত আয়োজন, মন খারাপের পর্ষা, সবকিছু একপাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমিতে এসেছিল তে, যে আজই ওর প্রথম লেখাটা সাবমিট করার শেষ দিন। পুরো উপন্যাস নয়, এক অংশ মাত্র। জাঙ্কুকের 1000 মাইলের দূরত্ব যখন থেকে খুব পুরাতো, একা কিন্তু যন্ত্রণায় ডুবিয়ে দিত। সেই সময়টাতে এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমিতে সবার উৎসাহে লেখা শুরু করেছিল তে। পুরোপুরি শেষ না হলেও যেটুকু লেখা হয়েছিল সেটুকুই আজ জমা দিতে আসা। প্রতিকার একটাই, প্রথম না হলেও কয়েকবার চেষ্টা করলে প্রকাশিতের নজরে আসতে পারে সে। কিন্তু দিন শেষে কি হলো? বৃষ্টির মাঝে পুরো দস্তর আটকে পড়লো তে। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো, তখনই রিক্সা কিংবা গাড়ি একে একে সবাই একাডেমি থেকে বের হয়ে যাচ্ছিল। তের বুদ্ধি একটু বরাবরই কম, কিংবা বেশি বলে বরাবরই ভুল করে বসে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে তে আজকে রিক্সা নিল না। মনে মনে ভাবলো, বৈশাখী ঝড় একটু বাদেই থেমে যাবে নিশ্চিত। কষ্ট করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি কমার সাথে সাথে রিক্সা বা সিএনজি সব হাতের কাছে পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কি লাভ শুধু শুধু? কিন্তু বলে না, অভাগ্য যেখানে যায় দুকুল শুকিয়ে যায়। এই ক্ষেত্রেও সেটাই হলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে নিশুতি রাতে ছেয়ে গেল ধরণী। তবু বৃষ্টি তো কমলোই না, উল্টো ঝড়ের তাণ্ডব শুরু হলো চারদিকে। একাডেমির গেটটাও বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। চারদিকে মানুষজন তো দূরেই থাক, নেড়ি কুকুরেরও আজ নেই। রাস্তায় অবশিষ্ট সোডিয়ামের নিয়ন আলোটুকু তিরক আলো ছড়াচ্ছে চারদিকে। তবে ঝড়ের তাণ্ডবে সেটাও ক্ষীণ হয়ে আছে মনে হয়। প্রথম ঝুম বৃষ্টি, আর এখন দমকা ঝড়। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। তার উপরে ঘূর্ণিবায়ু। তের মনে হচ্ছে এই ঘূর্ণিঝোঁকের মাঝখানে আশেপাশে ঝড় বস্তুর মতো নিজেও কোথাও গিয়ে ছিটকে পড়বে। কারণ বাতাসের তাণ্ডবেতে রোগা পাতলা তরুণ শরীরটা ভেঙে চড়ে যাওয়ার উপক্রম। ঝড়ের সাথে সাথে তাল মিলিয়ে বরাবর গগন কাঁপানো বিকট বাজ পড়াতে কেঁপে উঠছে তে। ঝড় বৃষ্টি যাওয়া সহজনীয় ছিল, কিন্তু এই বাজ পড়ার আওয়াজ তের কলিজাতে গিয়ে লাগছে। মনে হচ্ছে এক্ষুনি ওর মাথার উপরে এসে পড়লো বুঝি। এই ঝড়ের মধ্যে এমন একাকার নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে তীব্র ভয় আর আতঙ্কে তের গলা শুকিয়ে কাট, মাথাটা ঝিমুক দিয়ে উঠছে ক্রমশই। গেটের সামনে সরু ছাউনি, বাজ পড়া কিংবা বৃষ্টি কোনো কিছুই আটকাতে পারছে না। প্রকৃতির এরকম দানবহীন বিভৎস রূপ দেখে আক্রোশাত বসে পড়ে কানে 2 হাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল তে। বসার সঙ্গে সঙ্গে এক তীব্র জ্বলন্ত ছাড় এসে আছড়ে পড়লো ওর চোখে মুখে। এমন অবস্থায় না চাইতেও তে আটকে উঠে চিৎকার দিল, মা ভয় করছে। চারদিকে প্রতিকূলতার ঝড়ের তাণ্ডব। না চাইতেও জাঙ্কুকের চেহারাটা বারবার ভেসে উঠছে তের মনে। অথচ তে জানে জাঙ্কুক যে পরিমাণ রেগে আছে, আজ ভয় পাওয়া দূরে থাক, তে মরে গেল জাঙ্কুক নিজের জিদ খুঁড়িয়ে ওকে নিতে আসবে না, কখনোই না। জাঙ্কুক যদি তের খোঁজ করতো কিংবা তের জন্য কোনরূপ চিন্তা হতো ওর মনে, তাহলে যখন ঝড় শুরু হয়েছে তখনই নিতে আসতো। এত দেরি করতো না নিশ্চয়ই। তে বরাবরই ভুল প্রমাণিত হয়। মিথ্যা আশায় বুক বাঁধে। মানুষটা ওর উপর রেগে আছে জেনেও তার পথ চেয়ে বসেছিল। একবার হলো তো বৃষ্টির তাণ্ডবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলে ডেকে নিতে কেউ এলো না। এক পর্যায়ে সে তের মনে হচ্ছে ও আসলে গুরুত্বপূর্ণ কেউ না। জাঙ্কুকের জীবনে তো অন্তত নয়। কিছু আজাদিত ভাবনায় পড়তে পড়তে প্রকাশিত গর্জনে কম্পিত হয়ে উঠল ভুবন। আমি বাড়ি
যাব, আমার মায়ের কাছে যাব, আবার কাছে যাব। কোথায় তুমি জাঙ্কুক? এই বৈদ্যুতিক আলোতে আমার খুব ভয় করছে। আবারও মুখের উপর জলোচ্ছ্বাসের ছাপ পড়ার সঙ্গে সঙ্গে আহাজারি বন্ধ হয়ে গেল তেল। মনে হচ্ছে চারদিকে শত্রু দল ঘিরে ধরে আছে ওকে। তে একটু টু শব্দ করলে আবার মারতে এগিয়ে আসবে ওরা। সেই ভেবে ভয়ের চোটে শুকনো ঢোক দিলে চুপসে গেল মেয়েটা। তের এখনো সন্দেহ হচ্ছে কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছা হওয়ার আগে তের শেষ ভাবনা। কারণ তের এখন মনে হচ্ছে ও অচেতন হারাবে খুব শীঘ্রই। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমন তের ছোট মস্তিষ্কের ভাবনা সেখানে গিয়ে শেষ হলো। জাগকের ভাবনা যেখান থেকে শুরু, তের আদো আদো চোখ জোড়া শেষবারের মতো চারদিকে কাউকে খুঁজে না পেয়ে জ্ঞান হারাবে অবস্থা। তখনই কেউ দিশেহারা কণ্ঠে পেছন দিয়ে চিৎকার দিয়ে উঠলো, চেনা পরিচিত পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণগহ্বরে পৌঁছতে আক্রোশাত পেছনে তাকালোতে খানিকক্ষণে বিদ্যুৎ হলকানির আলো চোখে পেলে ঝড়ের মাঝে ফুল ফর্মাল গেটাপে বৃষ্টি ভেজা জুতো শুধু হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জীবন জাঙ্কুক। জাঙ্কুক এখনো দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কিন্তু তে এক নজর জাঙ্কুকের মুখশ্রী পরখ করেই মাথা নুয়ে তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠলো। ওর কান্না জাঙ্কুককে স্পর্শ জানান দিচ্ছে, আরো আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। জাঙ্কুকে ঠান্ডার ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। তার উপর ঝড় বৃষ্টির মাঝে পুরো ভিজে গেছে। ও গাড়ি ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূর এসেছে, এখন আবার তার ছোট্ট বউটা অভিমান করে বসে আছে। তাই কয়েক কদম হাঁচি দিয়ে তের কাছে এগিয়ে গেল জাঙ্কুক। প্রথমে তের ব্যাগটা নিয়ে গলায় ঝোলালো, তারপরে তেকে একটানে কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝেই। এখনো আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বাজ পড়াতে কম্পিত হচ্ছে ধরণী। অথচ তে এখন একটু ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা কেবলই অভিমান। অভিমানের তো হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অগতায় জাঙ্কুকের কোলে বসে সেটাকেও বহিঃপ্রকাশ ঘটালো তে। নিজের ছোট ছোট কোমল হাত দিয়ে জাঙ্কুকের চওড়া বুকে ধাক্কা দিয়ে ফুপাতে ফুপাতে বলল, ছেড়ে দিন আমাকে, যাবো না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। বেবি দেখ, আমার ঠান্ডা লেগে গিয়েছে, যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস তখন আমি কিছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু এখন নামিয়ে তো রাগ ভাঙাতে পারবো না, অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সবচেয়ে বেশি কান্নাকাটি করবি। জাঙ্কুকের ইমোশনাল ব্ল্যাকমেলে তে চুপ হয়ে যেতে বাধ্য। অগতায় জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে চুপচাপ ফোপাতে থাকে তে। অতঃপর হেঁটে মেইন রাস্তায় গিয়ে তবে একটা সিএনজি দেখতে পায় ওরা। সেটাকে বলে কয়েক ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবেই জাঙ্কুক কুঞ্চের রাস্তায় ধরানো হলো। জাঙ্কুক একা হলে হয়তো কসরত করতে যেত না, মূলত তের সেফটির জন্য এত খাটুনি।